আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি বা দশম বা নবম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক যে রাশি আছে, এই বীজগণিতিক রাশির আংশিক ভগ্নাংশ নিয়ে আমি তোমাদের এই ক্লাসটি আপলোড করার চেষ্টা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আংশিক ভগ্নাংশ আপনি ধারাবাহিকভাবে যদি কিছু ক্লাসগুলো আপলোড করেন তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তবে বলবো যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই মূলত এই দ্বিতীয় অধ্যায়টি প্রথম পর্যায়ে একটু নতুন কিছু মনে হবে। আমি এই নবম শ্রেণীর শিক্ষার্থীদের কথা চিন্তা করেই যদি বলতে চাই যে আজকের এই ক্লাসটি আপলোড করা। যদিও বা এসএসসি বা দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হয়তো মনে করতে পারো স্যার আমরা কি অন্যায় করেছি। তোমরা কিছুই অন্যায় করো নাই, কারণ তোমরা এগুলো শিখে গেছো। তারপরেও তোমরা একটু রিভিউ করতে পারো। আমি দেখো তোমাদের আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে আংশিক ভগ্নাংশ কি এটি কিন্তু আলোচনা করার চেষ্টা করব, যেটা আমি লিখেছি পার্শিয়াল ফ্র্যাকশন। এরপরে দেখো পি অফ এক্স। তাহলে পি অফ এক্স বলতে কি, এটি অবশ্যই তোমরা যদি আগে আমার এই দ্বিতীয় অধ্যায়ের কোনো ভিডিও দেখে থাকো সেক্ষেত্রে বুঝতে পারবে যে পি অফ এক্স বলতে আমি যদি বলতে চাই পলিনোমিয়াল অফ এক্স। যেমন ফাংশনকে আমরা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি, জি অফ এক্স দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি, যেটি 1.2-এ তোমরা কোনো একটি ফাংশনের ডোমেন বা কোনো একটি ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় করেছো ওখানে কিন্তু এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা ছিল। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে যখনই তোমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করছো তখনই পলিনোমিয়াল অফ এক্স। পলিনোমিয়াল মানে পলিথিন যেমন আমরা টানলে অনেক বড় হয়, অনুভাবে কোনো বীজগণিতিক রাশির বহুপদী রাশিকে আমরা যখন এক চলকের বা দুই চলকের বহুপদীকে আমরা বিস্তৃতি করি তখনই ওই চলক সম্মিলিত রাশিটিকে পলিনোমিয়াল অফ এক্স বলা হয়। যেমন আমি যদি এই রাশিটিকে এইভাবে বলতাম, খেয়াল করো, পলিনোমিয়াল অফ এক্স, আমি এটা বলতে পারি। এই পলিনোমিয়াল মানে আমরা বহুপদী বলবো, বহুপদী হতে পারে। তো এই পলিনোমিয়ালের পি দ্বারা যদি আমি বলি পি অফ এক্স, হয়তো এমন হতে পারে এক্স টু দ্য 7 প্লাস 6 এক্স টু দ্য 5 মাইনাস 9x প্লাস হয়তো 11 দিলাম। তো লক্ষ্য করো এই যে একটি বহুপদী, এই বহুপদীর সর্বোচ্চ যে পাওয়ার এটিকে তোমরা আগে শিখেছো মুখ্য পদ। তাছাড়া আমি মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা, ধ্রুব এগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার এই আংশিক ভগ্নাংশের সাথে কিছু আমরা প্রতীক পাবো বা সিম্বল পাবো, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। এর মধ্যে আমাদের যেহেতু বহুপদী রাশি থেকেই কিন্তু আমরা আংশিক ভগ্নাংশের ব্যাপারটি পাবো, সেই ক্ষেত্রে দেখো পি অফ এক্স দ্বারা আমরা পলিনোমিয়াল বা বহুপদী দ্বারা প্রকাশ করব। এরপর আসো দেখো এন অফ এক্স বলতে কি বা ডি অফ এক্স বলতে কি। তোমরা অনেকেই জানো যে আমরা নর্মালে জানি যে ভগ্নাংশকে, সাধারণ ভগ্নাংশকে তোমরা দুইটি অংশে ভাগ করো। যদি বা তোমরা বলো সাধারণ ভগ্নাংশকে তিনটি আমরা অংশে ভাগ করতে পারি। একটি প্রকৃত ভগ্নাংশ যেটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন, আরেকটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। তবে অপ্রকৃত ভগ্নাংশের আরেকটি রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, তো আমরা কোনো একটি ভগ্নাংশের লবকে কি দ্বারা প্রকাশ করি বা কোনো একটি ভগ্নাংশের হরকে কি দ্বারা প্রকাশ করি, এটি আমরা লবকে বলবো নিউমারেটর অফ এক্স আর হরকে বলবো ডিনোমিনেটর অফ এক্স। তাহলে আমরা এই এন অফ এক্স দ্বারা আমরা বলবো দেখো নিউমারেটর অফ এক্স, নিউমারেটর যেটিকে আমরা বলবো দেখো লব, নিউমারেটর বা এটাকে বলবো লব। আর ডি অফ এক্স বলতে আমরা বলবো ডিনোমিনেটর অফ এক্স বা এটিকে আমরা বলবো হর, ডিনোমিনেটর এটাকে আমরা বলবো কিন্তু হর। হয়তো তোমরা বলতে পারো যে স্যার আপনার এই ধরনের কিছু আলোচনা করার প্রয়োজন আছে কিনা। আমি একটি ভগ্নাংশ কিন্তু এখানে লিখেছি, দেখো এই ভগ্নাংশের লব কিন্তু দেখো এখানে কত, x² + x + 1। এটিকে যদি আমরা এইভাবে প্রকাশ করতে চাই যে নিউমারেটর অফ x, অর্থাৎ আমাদের একটি ভগ্নাংশ বহুপদী আছে, এটি কিন্তু আমাদের লব কিন্তু একটি বহুপদী যেটিকে আমরা n অফ x দ্বারা প্রকাশ করেছি। ওকে, আবার দেখো হরকে আমরা যেটা বলবো ডি অফ এক্স, ডিনোমিনেটর অফ এক্স। এটাকে আমরা ফাইনালি দেখো এভাবে বলতে পারবো যে লব বাই হর আকারে কোনো আমরা সংখ্যাকে যখন প্রকাশ করছি তখনই সেটিকে আমরা বলছি ভগ্নাংশ। আর নর্মালে তোমরা
একদম 4, 5, 6-এ ভগ্নাংশ প্রকারভেদ শিখেছো এবং ভগ্নাংশের যোগ করেছো বিয়োগ করেছো। এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছো, ওই ভগ্নাংশের যোগ বিয়োগগুলোই কিন্তু যদি বলা হয় যে আমরা এই উচ্চতর গণিতের কোন একটি ভগ্নাংশকে যখন কয়েকটি ভগ্নাংশের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করব, তখন প্রথমত প্রত্যেকটি ভগ্নাংশকে শেষোক্ত ভগ্নাংশের আমরা আংশিক অংশ আকারে প্রকাশ করার রূপটাকে আমরা বলবো আংশিক ভগ্নাংশ। কারণ এখানে আংশিক ভগ্নাংশ কাকে বলে আমি যদি বলতে চাই যে আমি হয়তো 7/9 একটি ভগ্নাংশ নিয়েছি, দেখো তাহলে এই 7/9 এই ভগ্নাংশটিকে তুমি যদি এইভাবে প্রকাশ করতে চাও যে স্যার আমি এটিকে 5+2 নিব, লবকে আমি ভেঙে নিব, খেয়াল করো, তাহলে তুমি বললে যে গুণের বন্টন বিধি 5/9 + 2/9। কেন গুণের বন্টন বিধি বলবো, দেখো আমরা এটা অ্যাকচুয়ালি সঠিক নিয়ম কিন্তু 5+2 × 1/9। এটিকে আমরা লিখি, দেখো 5 × 1/9 + 2 × 1/9। আমরা কিন্তু পরবর্তীতে যে লিখি 9/5 আর এখানে 9/2। আমরা সরাসরি এটি লিখি যে আমরা ভাগের বন্টন বিধি। তাহলে দেখো 9/7 বা আমরা নরমালি সচরাচর যেটি বলি যে 7-এর 9-কে আমরা দুইটি অংশে ভাগ করেছি, অর্থাৎ 5/7 আবার দেখো 5/9 এবং দেখো 2/9। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা এই ভগ্নাংশটিকে যদি এভাবে ভাঙতাম যে 8 + 1/9, সেটাতেও কি কোনো সমস্যা হতো? তাহলে 8/9 + 1/9 সমান আমরা এখানে 7 আছে, আমি এখানে মাইনাসও লিখতে পারতাম, এখানে 6 লিখবো, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 6। তাহলে আমরা এটিকে এভাবেও লিখতে পারবো। তোমরা যদি বলো যে স্যার আমি এই ভগ্নাংশটা যদি এইভাবে লিখতাম 8 - 1/9, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম 8/9 - 1/9। তাহলে আংশিক ভগ্নাংশ একটি পরিপূর্ণ ভগ্নাংশকে আমরা কয়েকটি অংশে প্রকাশ করলাম, বা একটি পরিপূর্ণ ভগ্নাংশকে দেখো কয়েকটি অংশে প্রকাশ করেছি। তাহলে এখানে দেখো যোগফল রূপে আমি প্রকাশ করেছি, এখানে কিন্তু বিয়োগফল রূপে প্রকাশ করেছি। কারণ তোমরা যখন আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো কমপ্লিট করবে তখন দেখবে দ্বিতীয় অধ্যায়ে আংশিক ভগ্নাংশের 5টি নিয়ম আছে। এই 5টি নিয়ম আমি এখানে উল্লেখ করেছি যে এই 5টি নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটি আছে বলা হয়েছে যে এটি অ্যাকচুয়ালি প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে বলতে পারবো, দেখো এখানে দেখো 7 আমাদের লব আর 9 কিন্তু হর, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটিকে আমরা কিন্তু বলি প্রকৃত ভগ্নাংশ। এই কারণে কিভাবে পাবো, আমরা কোনো একটি বীজগণিতিক রাশি থেকে কিভাবে আমরা বুঝতে পারবো যে নরমাল সংখ্যা ছাড়াও ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই বীজগণিতিক রাশির বা বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, সহগ এগুলো যদি জানো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বীজগণিতিক রাশি থেকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে আমরা ভগ্নাংশটি কি প্রকৃত না অপ্রকৃত। তাছাড়াও কিন্তু আরো 3টি নিয়ম আছে, এখানে আমি চেষ্টা করব এই চ্যানেলে 5টি নিয়মের 5টি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার। তাছাড়া তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে বা তৌহিদ একাডেমি যে তোমাদের গ্রুপ আছে, ওখানে তোমাদের যদি জটিল প্রশ্নগুলো দাও সেই ক্ষেত্রে আমি জটিল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমি চেষ্টা করছি তোমাদের জন্য যে জটিল জটিল প্রশ্নগুলোর সলিউশন দেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারবো কোন একটি ভগ্নাংশকে 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল অথবা কোন একটি ভগ্নাংশকে 2 বা ততোধিক ভগ্নাংশের বিয়োগফল আকারে প্রকাশ যদি করা হয়, তবে প্রথমত প্রত্যেকটি ভগ্নাংশকে আমরা কি বলবো বলতো, অর্থাৎ এই শেষোক্ত প্রত্যেকটি ভগ্নাংশ শেষের যে 2টি ভগ্নাংশকে আমরা এই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলবো। এমনও হতে পারে বোর্ডের প্রশ্নে আংশিক ভগ্নাংশ কাকে বলে উদাহরণ সহ তোমাকে ব্যাখ্যা দিতে পারে। এবং নিউমারেটর অফ এক্স, ডিনোমিনেটর অফ এক্স, অর্থাৎ আমাদের এটি লব এটি হর। তাহলে আমাদের এই আংশিক ভগ্নাংশের রূপান্তর করার ক্ষেত্রে আমাদের বেসিক যে আজকে ক্লাসটি আমি একটু আলোচনা করব, এই বেসিক ক্লাসের মাধ্যমে তোমরা যদি ধারাবাহিকভাবে তোমাদের মেন বইটিতে বোর্ড কর্তৃক নির্ধারিত বইয়ে যে কয়টি গাণিতিক সমস্যা আছে আংশিক ভগ্নাংশের, এই গাণিতিক সমস্যাগুলো তোমরা আগে কমপ্লিটলি যদি প্র্যাকটিস করো, একটি খাতায় সুন্দরভাবে করে রাখো, সেই ক্ষেত্রে তোমাদের এত ভয় হওয়ার কারণ নাই। কারণ লক্ষ্য করো অনুশীলনী 2-এ আমরা 11-র ক, খ এবং গ 3টি গাণিতিক সমস্যা আছে।
পেজ দেখো 60 পেজের কাজ কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 60 পেজের কাজ ক আছে, যে কাজটি আমি কিন্তু এখানে রেখে দিয়েছি এবং এটা আমি তোমাদের সামনে কমপ্লিট করার চেষ্টা করব। এখানে উদাহরণ আছে দেখো 23-24, উদাহরণ 23-24 মূলত যে ক নিয়ম দেওয়া আছে, এই ক নিয়মের পরিপ্রেক্ষিতে আমাদের এই ম্যাথটি করতে হবে। যেহেতু আমি আংশিক ভগ্নাংশ আজকের এই ক্লাসটি শুরু করেছি, যদি বলা হয় আংশিক ভগ্নাংশের পার্ট 1, সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে অভেদ কাকে বলে বা সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য কি। তাহলে সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্যের ব্যাপারটি যদি তোমাদের জানতে হয়, সেই ক্ষেত্রে দেখবা তোমরা জেনারেল ম্যাথ 5.1 সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য দিয়ে আলোচনা করা আছে। বা তোমরা যদি দেখো দ্বিতীয় অধ্যায়ে 48 পেজে অভেদ যেখানে ব্যাখ্যা করা হয়েছে, অভেদের চিহ্ন দেওয়া আছে, তাহলে আমি সমীকরণ এবং অভেদটা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো আমি যদি তোমাদের বলি 2x + 7, এটি দেখো আমি 0 দিলাম, তাহলে এখান থেকে 2x সমান আমি পাবো -7, x সমান পাবো দেখো -7/2। এখানে দেখো x এর মান কিন্তু আমরা পেলাম কিন্তু -7/2। এখন যদি তোমাদের এভাবে একটু চিন্তা করতে বলি যে উচ্চতর গণিতের 5.1 অনুশীলনে ax² + bx + c আমাদের যে দ্বিঘাত সমীকরণ থাকে, ওখান থেকে মূলের প্রকৃতি বা ধরন নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু তোমরা ax² + bx + c এর সাথে যে কোনো দ্বিঘাত সমীকরণ কম্পেয়ার করো, কম্পেয়ার করে কিন্তু লেখো a সমান হয়তো 2, b সমান -3, c সমান 1। ওটা পারার যৌক্তিকতা কোথায়? নিঃসন্দেহে তোমরা দ্বিতীয় অধ্যায়টা অভেদ থেকে কিন্তু শিখে আসছো। তাহলে অভেদ আর সমীকরণ হচ্ছে, অভেদে অলওয়েজ মনে রাখতে হবে যে দুইটা পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষে আমাদের যে চলক সম্মিলিত রাশি থাকবে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতের আমাদের x এর সর্বোচ্চ যে ঘাত থাকবে, সেই ঘাতের আমাদের দুইটা পক্ষেই সমান থাকবে। আর সমীকরণ কি হবে বলতো? আমাদের দুইটা পক্ষে সমান থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর সমীকরণ আমাদের যে বিষয়টি আছে, সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা সমান চিহ্ন দ্বারা ডান পক্ষে 0 আসতে পারে, কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা পক্ষে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষে আমাদের 0 আসবে না। অর্থাৎ প্রত্যেকটি সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা অভেদ বলবো। আমি একটু যদি তোমাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই, তাহলে একটু লক্ষ্য করো। দেখো ax² প্লাস হতো bx প্লাস c দিলাম, দেওয়ার পর এখানে বললাম দেখো 2x² প্লাস 7x প্লাস আমি 9 বললাম। তো লক্ষ্য করো বাম পক্ষে x² এর সর্বোচ্চ অর্থাৎ x চলকের বহুপদীর সর্বোচ্চ ঘাত কত এখানে x²। তাহলে x² এর সহগ কত বলো? x² এর সহগ আমরা দেখতে পাচ্ছি দেখো বাম পক্ষে a, আবার দেখো ডান পক্ষে x² এর সহগ কত? x² এর সহগ আমরা পাচ্ছি কত? এখানে দেখো 2। তাহলে আমরা যদি এই যে ax² + bx + c সমান দিয়েছি 2x² + 7x + 9, কিন্তু যখনই আমরা উভয় পক্ষ থেকে দেখো যে x এর সর্বোচ্চ ঘাতের সহগ আমরা পেয়েছি a, ডান পক্ষে অর্থাৎ বাম পক্ষে x² সর্বোচ্চ x এর সর্বোচ্চ ঘাতের আমাদের সহগ পেয়েছি দেখো a, আর ডান পক্ষে দেখো x² এর অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাতের আমাদের সহগ পেয়েছি কিন্তু 2। দেখো আমরা যখন এটি লিখব যে x² এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, তখন আমরা কি লিখবো? দেখো আমরা লিখতে পারবো a সমান 2। তবে আমরা যখনই অভেদ বলবো তখন আর সমান চিহ্ন থাকবে না, আমাদের এটাকে 3টি দাগ দিতে হবে, যেটিকে আইডেন্টিটি বলা হয়। আর সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা সমান চিহ্ন দিব, অবশ্যই সমান চিহ্ন দিব। তবে মনে রাখতে হবে প্রত্যেকটি অভেদই কিন্তু আমাদের এক একটি সমীকরণ, বাট প্রত্যেকটি সমীকরণ কিন্তু অভেদ না। আমরা যদি তোমাদের এভাবে বলতে চাই যে a + b² সমান দেখো a² + 2ab + b², তুমি যদি মনে করো আমি এর মান 3 বসাবো আর b এর মান 2 বসাবো, তাহলে কি হতে পারে বলো? আমরা এখানে দেখো এর মান 3 বসিয়েছি, 2 × 3 × 2, এখানে আমরা 2² লিখছি, তাহলে কত? 5 5 আমরা 25 পেয়ে যাচ্ছি। আবার খেয়াল করো 9 + 12 + 4, এটাও আমরা 25 পেয়ে যাচ্ছি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলছে। দেখো আমাদের এই যে a এর মান একবার 3 বসেছি, b এর মান 2 বসেছি। এখন এই ক্ষেত্রে যদি a এর স্থলে আমি 9 বসাতাম, b এর স্থলে যদি 6 বসাতাম, তাহলে কি অবস্থা হতো? তাহলে খেয়াল করো তো, তাহলে 9²
প্লাস 2 ইন্টু 9 ইন্টু বি বলতে কত -6 প্লাস দেখো -6 হোল স্কয়ার। ওকে, তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে দেখো সরি আমি এখানে প্লাস দিয়ে করি, তোমাদের মাইনাসটা আমি পরে বলবো। তাহলে এখানে কত হয় বলো, 9 6 15, 15 বর্গ যদি তোমরা করো দেখো 9 9 81 প্লাস 9 দুগুণে 18 বা আমরা 6 নাম 54, 54 দুগুণে 108, ওকে, যোগ 36, তাহলে আমরা এখানে 225 পাচ্ছি। খেয়াল করো, আমরা এখানে 225 পাবো। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা যে কোনো সূত্র বা অভেদ, এগুলো কিন্তু অভেদ, কি কারণে এ বা বি এর বিভিন্ন মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে। ওকে, অর্থাৎ আমরা সমীকরণটা মনে রাখতে হবে অভেদের একটি অংশ, অভেদ থেকে কিন্তু সমীকরণটি পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটি অভেদ কিন্তু সমীকরণ, কিন্তু কোনো সমীকরণ অভেদ না। যার কারণে এই আংশিক ভগ্নাংশ আমরা ম্যাথ সম্পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু এই যে তিনটি দাগ দেয়া থাকে, এই অভেদের বিষয়টি কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান যদি দিতে চাই, আজকে এই প্রথম গাণিতিক সমস্যাটির যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের এখানে যে বিষয়টি জানার প্রয়োজন হলো সেটি হচ্ছে সহগ সমীকৃত কি। আমি এখানে কিন্তু তোমাদের এবার দেখালাম যে ax² + bx + c, এটিকে আমি তিনটি দাগ দিলাম, কি লিখেছিলাম 2x² + 9x + হতো 7 ধরলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারবো দেখো x² এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো, a সমান দেখো 2 পাচ্ছি, আবার দেখো x এর সহগ সমীকৃত করে পাই, x এর সহগ সমীকৃত কি বলতে পারি বলো তো, তাহলে এখানে b সমান দেখো এখানে 9 বলতে পারি। আর শুধু আমরা বলতে পারি ধ্রুবক সমীকৃত করে পাই, ধ্রুবক সমীকৃত করে পাই, কি পেতে পারি, ধ্রুবক বলতে এখানে কত বলো c, আর ওখানে কত বলো তো 7। ওকে, তাহলে দেখো ধ্রুবক সমীকৃত করে পাই। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই যে আংশিক ভগ্নাংশ, আমি নরমালি একটি আংশিক ভগ্নাংশ পরিপূর্ণভাবে বিশ্লেষণ করে কেন এটা আংশিক ভগ্নাংশ, আমাদের কনং যে প্রকৃত ভগ্নাংশ, কেন প্রকৃত ভগ্নাংশ, বা আমাদের বীজগণিতিক যে ভগ্নাংশটি আছে, লবকে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা, বা হরকে কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা, এগুলো কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করেই কিন্তু চেষ্টা করব এখানে যে 5টি নিয়ম আছে, এই 5টি নিয়মের প্রত্যেকটি নিয়মের গাণিতিক সমস্যাগুলো এক জায়গায় কমপ্লিট করেই আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই আংশিক ভগ্নাংশের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।